চলো আমরা তার পরবর্তী অংশটায় এবারে প্রবেশ করি। চলো আমরা এখন দেখে নিচ্ছি বায়োমলিকুল ইন শর্টে। সবকিছু একটু তাড়াতাড়ি বলে যাব যাতে তোমাদের এর আগে সবটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা একটু কুইকলি ব্যাপারটাকে কম্পেয়ার করে যাই। ইন্ট্রোডাকশন, হাউ টু অ্যানালাইজ কেমিক্যাল কম্পাউন্ড, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইট সবগুলো বলে দেওয়া হয়েছে। বায়োমলিকুল, প্রোটিনস, পলিস্যাকারাইড, নিউক্লিক অ্যাসিড, স্ট্রাকচার অফ প্রোটিন, নেচার অফ বন্ড, monomer and polymer, dynamic state of body constitute, concept of metabolism, metabolic basis of living, the living state and enzyme। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তোমাদের পরপর একটা রিক্যাপ করে যাব যাতে বুঝতে সুবিধা হয়। দেখো আমাদের বডিতে বলা আছে এখানে অলমোস্ট 70% H2O, মানে এর মধ্যে যদিও 90 বা 92% এই ডেটাগুলো আসে, আর 30% কেমিক্যাল যার মধ্যে অবশ্যই ওয়াটার কন্টেন্ট আছে। এছাড়া আছে দেখো এগুলো পুরো রেশিও আকারে দেখানো হয়েছে এখানে। আরএনএ আছে 6%, ডিএনএ, ফসফোলিপিড এই পার্টটা আছে 1%, তাহলে আরএনএ পরিমাণটা কিন্তু দেখো 6%। আদার আয়ন অ্যান্ড আদার স্মল মলিকুল আছে 4%, দেন ফসফোলিপিড 2%, আর আমাদের এইটুকের মধ্যে প্রোটিন আছে 15%। কতটুকের মধ্যে দেখাচ্ছি, এই যে পোর্শনটুকু তার মধ্যে কোনটা কত পার্সেন্ট, প্রোটিন আছে 15%, আর সবসময় পলিস্যাকারাইড রয়ে গেছে আমাদের 2%। এগুলো হচ্ছে আমাদের এই যে 30% কেমিক্যাল, তার কম্পোজিশনটা, আর বাদ বাকি রয়ে গেছে ওয়াটার। এইভাবে আমরা এটাকে দেখে নিতে পারি। ক্যারেক্টারিস্টিক্স অফ বায়োমলিকুল দেখলে বুঝবো, মোস্ট অফ দেম অর্গানিক কম্পাউন্ড, কার্বনযুক্ত, আগে বলেছি। দে হ্যাভ স্পেসিফিক শেপ অ্যান্ড ডাইমেনশন, তাদের আকার আকৃতি আছে, এগুলো বলে দিচ্ছি। ফাংশনাল গ্রুপ ডিটারমিনস দ্য কেমিক্যাল প্রপার্টিস, কোনগুলো ফাংশনাল গ্রুপ, অ্যালডিহাইড CHO, কিটো CO, হাইড্রক্সিল OH, এই যে সমস্ত COOH, কার্বক্সিল, এগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ। মেনি অফ দেম, এটা অ্যাসিমেট্রিক, মেনি অফ দেম আর অ্যাসিমেট্রিক। 5 ম্যাক্রোমলিকুলস আর লার্জ মলিকুলস অ্যান্ড আর কনস্ট্রাক্টেড ফ্রম স্মল বিল্ডিং ব্লকস অফ মলিকুলস। স্মল মলিকুলকে বলা হয় মাইক্রো, ম্যাক্রোটাকে বলা হয় বিগার মলিকুল, সবগুলো ডিসকাশন করা হয়েছে। দেন বিল্ডিং ব্লকস মলিকুলস হ্যাভ সিম্পল স্ট্রাকচার, এদের স্ট্রাকচারটা সিম্পল, এর আগে বলে দিয়েছি। কোনটা সিম্পল, ওই যে মাইক্রো মলিকুলের লিস্টগুলো যেন অ্যামাইনো অ্যাসিড, তারপরে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, নিউক্লিওটাইড, এই যে পার্টগুলো, এগুলোকে মিলে তৈরি হয় নিউক্লিক অ্যাসিড, ম্যাক্রোমলিকুল, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, দিজ আর ম্যাক্রোমলিকুলস। এবার কয়েকজনের নাম যেগুলো আমরা বলিনি, যে পার্টগুলোকে, সেগুলোকে বলে দিই। 1965-এ জেকব মোনাড অ্যান্ড লোফ, যেটা অপেরন মডেল, ল্যাক অপেরন তোমরা দেখেছো, অপেরন মডেল ক্রিয়েট করেছিলেন। এরপরে যাদের নাম পাবো 1964-এ হজকিন্স, স্ট্রাকচার অফ, হজকিন্সের নাম খুব ইম্পর্টেন্ট, স্ট্রাকচার অফ কমপ্লেক্স অর্গানিক মলিকুলকে উনি দিয়ে দিয়েছিলেন, হজকিন্স, ভেরি ইম্পর্টেন্ট নেম, এটাও রাখতে হবে। 1962-তে কেন্ড্রু অ্যান্ড পার্টুজ, 62 ইম্পর্টেন্ট নেম রাখবো। 3D স্ট্রাকচার অফ মায়োগ্লোবিন অ্যান্ড হিমোগ্লোবিনের স্ট্রাকচার উনি দেখিয়ে প্রোটিনকে কেমন হয় তার সেটা দেখিয়েছিলেন। 1962-তে ওয়াটসন, ক্রিক অ্যান্ড উইলকিন্স তিনজনে মিলে ডাবল হেলিক্স স্ট্রাকচার অফ ডিএনএ ইনভেন্ট করেছিলেন। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশনসগুলো বলে রাখলাম। 1959, বেশি দিন নয়, কর্নবার্গ অ্যান্ড ওচোয়া বলা হয়, OCHOA, ওচোয়াও বলে অনেকে, এভাবে ইনভিট্রো সিনথেসিস অফ ডিএনএ অ্যান্ড আরএনএ রেসপেক্টিভলি, অর্থাৎ কর্নবার্গ করেছিলেন ডিএনএ অ্যান্ড ওচা করেছিলেন আরএনএ। ইনভিট্রো অ্যান্ড ইনভিভো, কথাটা মানে ইনভিট্রো মানে আউটসাইড দ্য সেল, সেলের বাইরে কোনো রিয়াকশন, সেল মানে অর্গানিজমের সেলের ভিতরে, আর অর্গানিজমের সেলের বাইরে যদি কোনো রিয়াকশন করা যায়। 1958-এ বিডল অ্যান্ড টটাম, 1958-এ বিডল অ্যান্ড টটাম তারা দিয়েছেন জেনেটিক এক্সপ্রেশন, অর্থাৎ জিন প্রোটিন রূপে এক্সপ্রেস করে, এটা বিডল অ্যান্ড টটাম দিয়েছিলেন। 1958-এ স্যাঙ্গার, তোমরা স্যাঙ্গারের নাম শুনেছো এর আগে, যখন আমরা এরপরে অনেকে শুনেছো বা অনেকে শোনোনি, ক্লাস 12-এ উঠে শুনবে, সেখানে আছে আমাদের এই স্যাঙ্গারের নাম। ইম্পর্টেন্ট হচ্ছে যেটা হিউম্যান জিনোম প্রজেক্টে উনি কাজ করেছিলেন অনেক কিছু, তার নাম প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন দিয়েছিলেন স্যাঙ্গারা টটাম 1958-এ। তার তৈরি যে ইনস্টিটিউট, তিনি করেননি, তার তৈরি ইনস্টিটিউট একটা ছিল,
সেই ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আছেন, স্যাঙ্গার ইনস্টিটিউট বলেন, যে সেখানের থেকে হিউম্যান জিনোম প্রজেক্ট, যদিও অনেক পরে হয়েছিল, তিনি 58-এ ছিলেন। 1957-এ টড ডিসকভার দ্য নিউক্লিওটাইড ডিসকভার হয়েছিল 1957-এ। তারপরেই কিন্তু ওয়াটসন ক্রিক তাদের মডেলটা আবিষ্কার করতে পেরেছিলেন। নাও বায়োমলিকুলের মধ্যে যে পরিমাণটা সবচেয়ে বলেছিলাম বেশি থাকে আমাদের বডিতে, অলমোস্ট 70 to 90%, তাকে বলা হয় ওয়াটার। ওয়াটারের কিছু প্রপার্টি জেনে নাও। ওয়াটার হচ্ছে, এটাকে বলে ডাইপোলার, একটা পোলে হাইড্রোজেন, আরেকটা পোলে হাইড্রোজেন এবং একদিকে অক্সিজেন রয়ে গেছে। সো ইট ইজ কল্ড পোলার মলিকুল, ডাইপোল। কোহেসিভ নেচার দেখা যায়, অর্থাৎ দুটো অক্সিজেন মলিকুলের দুটো H2O মলিকুল একে অপরের সঙ্গে জুড়ে থাকে শিকলের মতো অনেকটা, ঠিক আছে? শিকল চেনো তোমরা, পরপর লেগে থাকে, সেটাকে কোহেশন বলা হয়। আর অ্যাডিশন পার্টটা মনে রাখবে, যখন ওয়াটার মলিকুল কোনো কিছুর মধ্যে দিয়ে যাতায়াত করে, তার বাইরে থার্ড পার্টি কোনো মেটেরিয়ালের সঙ্গে যখন ওয়াটার মলিকুল বন্ড করতে পারে তাকে বলে অ্যাডিশন। গাছের মধ্যে, প্ল্যান্টের মধ্যে যখন ওয়াটার মুভমেন্ট হয়, এই কোহেশন এবং অ্যাডিশন ফর্মুলাতেই আমাদের জাইলেম ভেসেলের মধ্যে দিয়ে ওয়াটারটা একেবারে লিফে পাতায় পাতায় গিয়ে পৌঁছায়, সেটা হচ্ছে কোহেশন, মানে ইন বিটুইন দ্য H2O ওয়াটার মলিকুল অ্যান্ড ওয়াটার মলিকুল উইথ ইটস সারাউন্ডিং পাইপ লাইক স্ট্রাকচার, টিউব লাইক স্ট্রাকচার। টিউবের গায়ের মধ্যে লেগে থাকবে ওয়াটারটা, সেই গায়ে ওয়াটারটাকে বলে অ্যাডহেশন মানে অনেকটা আঠার মতো লেগে থাকা। এরপর আছে হাই স্পেসিফিক হিট, এদের হিট ধরে রাখবার ক্ষমতা সবচেয়ে বেশি, সেই জন্য স্পেসিফিক হিটটা হাই বলা হয়েছে। এটা মানে হাই হিট অফ ভেপারাইজেশন, এদের হিট করলে এরা ভেপারে কনভার্ট করে যেতে পারে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রপার্টি জেনে রাখতে হবে। লেস ডেন্স অ্যাজ সলিড, যে কোনো সলিডের থেকে এরা অনেক বেশি হালকা হয়। লেস ডেন্স, ঘন হয় না, পাতলা হয়। তোমরা ওয়াটার দিয়ে অনেক কিছু আমরা লিকুইফাই করে ফেলতে পারি, জানো। এই যে দেখো হাইড্রোজেন বন্ডিংটা কি করে দেখা যাচ্ছে, এই হাইড্রোজেন বন্ড দিয়ে দুটো ওয়াটার মলিকুল, এটাকে আমরা কোহেসিভ ফোর্স বলি, ঠিক আছে? এবার এটার মধ্যে যে চার্জ থাকে, চার্জটা খেয়াল করবে, অক্সিজেনের মধ্যে থাকে ডেল্টা মাইনাস চার্জ, আর হাইড্রোজেনগুলোর মধ্যে থাকে ডেল্টা প্লাস। এইভাবে আবার অক্সিজেনের প্লাস অ্যান্ড মাইনাস দুটো একে অপরের সঙ্গে জুড়ে যায়। এখানে অক্সিজেনের মাইনাস চার্জ এবং হাইড্রোজেনের প্লাস চার্জ, এরা দুজনের মধ্যে একটা কোহেসিভ বন্ড তৈরি করে। সবচেয়ে বড় কথা, দুটো যে হাইড্রোজেন মলিকুল থাকে ওয়াটারের মধ্যে, এই দুটো হাইড্রোজেন মলিকুলের যে তাদের যে ডিস্টেন্স হয়, সেই ডিস্টেন্সটা এখানে মনে রেখো, 104.5 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। বল অ্যান্ড স্টিক মডেল, এটাকে বল স্টিক মডেল বলে, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস দেখতে পাচ্ছ। হাই স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপমাত্রা, স্পেসিফিক হিট, এটা বাংলা যারা পড়ো তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। অ্যামাউন্ট অফ হিট নিডেড, যে হিটটা দরকার আছে টু রেইজ অর লোয়ার 1 গ্রাম অফ সাবস্টেন্স টু 1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1 ডিগ্রি কোনো সাবস্টেন্সকে 1 ডিগ্রি 1 গ্রাম সাবস্টেন্স, কিছু যে কোনো লিকুইড নিতে পারো, তাকে 1 ডিগ্রি সেলসিয়াস অব্দি টেম্পারেচার বাড়াতে যে টেম্পারেচার লাগে তাকে বলা স্পেসিফিক হিট। ওয়াটার রেজিস্ট টেম্পারেচার চেঞ্জ বোথ ফর হিটিং অ্যান্ড কুলিং, হিটিং অথবা কুলিংয়ে এটা টেম্পারেচারকে রেজিস্ট করে, বাধা দেয়। ওয়াটার ক্যান অ্যাবজর্ব অর রিলিজ লার্জ অ্যামাউন্ট অফ হিট এনার্জি উইথ লিটল চেঞ্জ ইন অ্যাকচুয়াল টেম্পারেচার। ওয়াটারকে যদি খুব তাড়াতাড়ি গরম হয় এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়, এটাকে মাথায় রাখতে হবে, স্পেসিফিক হিট বেশি আছে। ওয়াটার ইজ ইম্পর্টেন্ট টু ইটস প্রসেস বিকজ, আমরা ওয়াটার নিয়ে বলছি, এটা আমাদের বায়োলজিক্যাল যে আমরা অর্গানিজম বা সেল, তাদের মেজর প্রপার্টি ওয়াটার, তাই ওয়াটারকে নিয়ে আমরা জেনে নিচ্ছি, বিকজ বায়োমলিকুলের একটা মেজর পার্ট ওয়াটার, তো ওয়াটারকে নিয়ে জানা আমাদের দরকার। এর আগের ক্লাসগুলোতে বলিনি, কাজে এগুলো বলে নিচ্ছি। ওয়াটারের মেজর ইম্পর্টেন্ট ফাংশন, মেক অ্যাজ এ গুড ইনসুলেটর। ইনসুলেটর মানে যেটাকে ঠান্ডা করে দেয়, খুব কোনো কিছু হিট আছে তাকে ইমিডিয়েটলি জলে চুবিয়ে দিলে বা ওয়াটারে দিয়ে দিলে সেটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। রেজিস্ট টেম্পারেচার চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জকে ওয়াটার রেজিস্ট করে দিতে পারে। ইউনিভার্সাল সলভেন্ট, সব কিছুর মধ্যেই ওয়াটার গুলে যায়, তাই ইউনিভার্সাল সলভেন্ট বলা হচ্ছে। অ্যান্ড বেস্ট কুল্যান্ট, কোনো কিছুকে ঠান্ডা করতে, ইঞ্জিন থেকে শুরু করে সব কিছুকে ঠান্ডা করবার জন্য ওয়াটার
ইম্পর্টেন্ট, কাজে ওয়াটার জলের নামে জীবন। এছাড়া দেখো এবার আমরা অ্যালডোজ এবং কিটোজ এই দুটো হচ্ছে সুগার, আমরা বায়ো মলিকুলের মধ্যে এগুলো পাই, যেগুলোকে গ্লিসারালডিহাইড, এর আগে বলেছিলাম 3 কার্বনের একটা কম্পাউন্ড, দ্য স্মলেস্ট গ্লিসারালডিহাইড 1 2 3, তিনটে কার্বন 1 2 and 3। দেখো এরপরে আছে রাইবোজ, রাইবোজে কার্বন থাকে 5টা, গুণে না 1 2 3 4 5। এছাড়া আছে গ্লুকোজ, যেটাকে হেক্সোজ বলা হয় 1 2 3 4 5 6, অর্থাৎ হেক্সোজ যেটা গ্লুকোজ থাকে। দেন গ্যালাক্টোজ, প্রত্যেকটার মধ্যেই অ্যালডিহাইড অ্যালডিহাইড অ্যালডিহাইড, প্রত্যেকটার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ জুড়ে আছে। এছাড়া আছে হাইড্রক্সিল গ্রুপ, সবগুলোর মধ্যে হাইড্রক্সিল, জাস্ট হাইড্রক্সিল গ্রুপ এবং হাইড্রোজেন গ্রুপের একটা ইন্টারচেঞ্জ আছে, এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট নোট, এটা তোমরা দেখে নিতে পারো। এছাড়া আছে কিটোনের মধ্যে, দিস ইজ দ্য কিটোন গ্রুপ, সিও গ্রুপ, অনেকক্ষণ আগে থেকে তোমাদের বলে আসছি। এটার মধ্যে কিটোন গ্রুপ বলা যায় ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এর সঙ্গে ফসফেট গ্রুপ জুড়ে গেলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ঢ্যাপ বলা হয়। এছাড়া আছে রাইবিউলোজ, রাইবিউলোজ বিসফসফেট, তোমরা জানো আরইউবিপি স্ট্রাকচারে, সেটাও একটা কিটোজ গ্রুপ থাকে, সিও। এছাড়া ফ্রুক্টোজ, এক্সেলেন্ট স্ট্রাকচার অফ ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের মধ্যে একটি কিটো গ্রুপ রয়ে গেছে। দিজ আর দ্য মাইক্রোমলিকুল অফ কার্বোহাইড্রেট অর গ্লুকোজ, প্রত্যেকটা মাইক্রোফর্মে। কার্বোহাইড্রেটের যে ফর্মুলা আছে CnH2ON, এই এন দুটোতে নাম্বার যেরকম বসাবো সেভাবে হাইড্রোজেনের নাম্বারটাও চেঞ্জ হবে। CHO রেশিও ভেরি ইম্পর্টেন্ট, 1:2:1, এটা আগে দিয়ে দিয়েছি। CH2ON, এই স্ট্রাকচারটা এভাবে দেখা যায়। কার্বোহাইড্রেটের অলসো স্যাকারাইড, এদেরকে স্যাকারাইড বলা, এর আগে বলেছি। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, তার ক্লাসিফিকেশন আছে, তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি, এটা বুঝতে পারবে। দ্য মাইক্রোমলিকুলার কার্বোহাইড্রেটস আর সুইট ইন টেস্ট অ্যান্ড সলিউবল ইন ওয়াটার, ওয়াটারে এগুলো ইজিলি সলিউবল হয়ে যায়। কিছু প্রপার্টি বলে দিচ্ছি, এটাকে বলে ডেক্সট্রো গ্লুকোজ বা ডান সাইডে আমরা ডেক্সট্রো রোটেটরি, বিকজ অফ দিস ওয়েজ গ্রুপ, এটাকে হিসেব করতে হবে, কারণ ইট ইজ দ্য ডি গ্লুকোজ স্ট্রাকচার, যেটা হানি বিতে পাওয়া যায়, বা হানি বিরা যে মধু তৈরি করে সে মধুতে এটা দেখা যায়। এই হলো কার্বোহাইড্রেটের একটি ক্লাসিফিকেশন, ভেরি ক্লাসিক ক্লাসিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেটকে আমরা দুভাগে ভাগ করতে পারি, সিম্পল কার্বোহাইড্রেট অ্যান্ড কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এগুলো আগে থাকতো, এখন এগুলো সরিয়ে দেওয়া হয়েছে, বাট এগুলো কিছু স্লাইড খুব ইম্পর্টেন্ট। এছাড়া রয়ে গেছে মনোস্যাকারাইড, 1 সুগার ইউনিট থাকবে, অর্থাৎ একটা গ্লুকোজ থাকবে। ডাইস্যাকারাইডে থাকবে 2টো, এরকম করে। অলিগোস্যাকারাইড মানে 3 to 9, 10টা হওয়া যাবে না। আর পলিস্যাকারাইড মানে মোর দ্যান 10, 10টা থাকবে। এবার মনোস্যাকারাইডের কিছু ক্লাসিফিকেশন যদি আমরা দেখে নিই, তাহলে এখান থেকে দেখে নিতে পারবে। গ্লুকোজ, মনোস্যাকারাইড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, দে আর অল মনোস্যাকারাইড, দিজ আর দ্য অ্যাবজর্বেবল ফর্ম, বডি এগুলোকে অ্যাবজর্ব করে। এছাড়া দেখতে পাওয়া যাবে যেটা ডাইস্যাকারাইডের মধ্যে ল্যাকটোজ, 2টো মনোস্যাকারাইড নিয়ে, সুক্রোজ খুব ইম্পর্টেন্ট, সুগার কেনে থাকবে। এছাড়া আছে মল্টোজ, পোটাটোতে থাকে, ল্যাকটোজ মিল্কে থাকে। তোমরা এটা সম্পর্কে অলরেডি তোমরা অনেকটা ইনফরমেশন নিয়ে ফেলতে পারো। র্যাফিনোজ, আমরা রাফেজ বলি, র্যাফিনোজ। দেন এটাকে বলে ট্যাকিওজ, STACHYAC, স্ট্যাকিওজ, র্যাফিনোজ, দিজ আর দ্য অলিগোস্যাকারাইড, অলিগো মিন্স কম বা লেস। এছাড়া আমরা পলিস্যাকারাইডের মধ্যে দেখতে পাই স্টার্চ, ইজ এ ভেরি কমপ্লেক্স স্ট্রাকচার, এর আগেই বলে দিচ্ছি। গ্লাইকোজেন, অ্যানিমেল স্টোর্ড কার্বোহাইড্রেট, স্টার্চ প্ল্যান্টে স্টোর্ড কার্বোহাইড্রেট বলেছি। অ্যান্ড এছাড়া আছে ডায়েট্রি ফাইবার, আমাদের যে শাক পাতা আমরা খাই সে শাক পাতার মধ্যে প্রচুর পরিমাণে এই ধরনের কার্বোহাইড্রেট থাকে, যেগুলো আমাদের বাওয়েল ফর্মেশন বা স্টুল ফর্মেশনে কাজ করে। দিজ আর দ্য ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটসের মনোস্যাকারাইড, মনোস্যাকারাইডগুলোর নাম তোমরা পরপর জানো, আমি বলে দিচ্ছি। মনোস্যাকারাইডের পরপর নামগুলোর মধ্যে পরপর আসে যেগুলো, সেগুলো একবার একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। ট্রাইওজ মিন কার্বন আছে 3টে, টেট্রোজ কার্বন আছে 4টে, দেখে নাও। পেন্টোজ কার্বন 5, হেক্সোজ কার্বন 6, এই টার্মগুলো, এগুলো এক্সাম্পল বলে দিচ্ছি। গ্লিসারালডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট হচ্ছে ট্রাইওজ। এরিথ্রোজ, থ্রিওজ, এরিথ্রোসাইটস বা আরবিসিতে থাকে 4টে কার্বন যুক্ত। এছাড়া পেন্টোজ আছে,
কি আছে, রাইবোজ, রাইবুলোজ, জাইলোজ, এরকম এই সমস্ত প্রোডাক্টগুলো আছে। এছাড়া রয়ে গেছে আমাদের ইম্পর্টেন্ট পার্ট কতগুলো, যেটা হেক্সোজের মধ্যে পড়ছে। নর্মালি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যালটোজ, অ্যালোজ, সরবোজ, আইডোজ, এই যে কতগুলো ডোজ দিয়ে নাম আছে সেগুলো সব হেক্সোজ। দিজ আর অল মোনোস্যাকারাইডস। এছাড়া আমাদের এই যে গ্লুকোজের রিং স্ট্রাকচার দেখতে পাচ্ছ, রিং স্ট্রাকচারটা কিভাবে হয়, ওয়াটার এবং এই অক্সিজেনের সঙ্গে, এই যে অক্সিজেন দেখছো তার সঙ্গে এই হাইড্রক্সিল গ্রুপ একটা অ্যাফিনিটি দাঁড়ায়, সে অ্যাফিনিটি দিয়ে তৈরি হয়ে যায় এই স্ট্রাকচারগুলো। দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার তোমাদের কাছে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফ্রুক্টোজ। তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ, এবং দেখতে কিরকম, ফ্রুক্টোজটা একটা 5টা কার্বন দিয়ে দেখতে মনে হচ্ছে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি 6টা কার্বন থাকে। গ্যালাক্টোজ এইভাবে স্ট্রাকচার হয়ে থাকে। লক্ষ্য করে দেখো এই দুটোর ওএইচ বন্ডটা কোথায় আছে, খালি ডিফারেন্সটা মনে রাখবে। গ্লুকোজ এবং গ্যালাক্টোজের মধ্যে ডিফারেন্স কোথায়, সি দিস ওএইচ, ভালো করে আমি হাইলাইট করে দিচ্ছি। ওএইচ গ্রুপটা 4 নম্বর কার্বনের নিচের দিকে আছে, আবার 4 নম্বর কার্বনের যদি ওপরের দিকে হয়ে যায় ওএইচ, বাদ বাকি সব কিছু এক আছে, একদম হুবহু এক, তার নাম হয়ে যায় গ্যালাক্টোজ। যদি 4-এর ওপরের দিকে যদি ওএইচ গ্রুপটা থাকে, নিচের দিকে থাকলে হয়ে যাবে গ্লুকোজ। খেয়াল করবে, এগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন। সুগার, অ্যালকোহল, গ্লিসারল, ম্যানিটল, সব থেকে ছোট কার্বোহাইড্রেটের নাম বলেছি। হোয়েন মোনোস্যাকারাইড জয়েন টুগেদার দে ফর্ম গ্লাইকোসাইডিক বন্ড, সিওসি, এটা বারবার বলে দিয়েছি। এই দেখো গ্লাইকোসাইডিক বন্ড, এটা সি, দেখে দিচ্ছি আরেক ভালোভাবে, সিটা কোথায়, দিস ইজ সি অলওয়েজ, দিস ইজ অলসো সি, মাঝখানে রেড কালার দিয়ে অক্সিজেন, দিস ইজ কল্ড গ্লাইকোসাইডিক বন্ড, দিয়ে মোনোস্যাকারাইড ডাই ট্রাই পেন্টা পলিস্যাকারাইডে কনভার্ট করে যায়। আলফা গ্লুকোজ, when hydroxyl group is on the opposite side of the CH2OH group, তাদেরকে অপোজিট সাইডে যদি দেখা যায় তাহলে আমাদের ওকে আমরা বলবো আলফা গ্লুকোজ। বিটা গ্লুকোজ, when the hydroxyl group is on the same side of the CH2OH group, তাহলে আলফা গ্লুকোজ অ্যান্ড বিটা গ্লুকোজ খুব ইম্পর্টেন্ট। আলফা অ্যান্ড বিটা গ্লুকোজ ভালো করে খেয়াল করে দেখবে। দেখো আলফা গ্লুকোজ জায়গাটা দেখতে পাচ্ছ, এই দুটো অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া আছে, এই জায়গাগুলোতে অপোজিট পজিশনে থাকে। আলফা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি গ্লুকোজ, ডি ফর ডেক্সট্রো রোটেটারি, ডান দিকে থাকবে ডেক্সট্রো রোটেটারি, অর্থাৎ ওইচ গ্রুপটা যদি এক সাইডে থাকছে, দেখো দুটো এক সাইডে ওইচটা থেকে যাচ্ছে, আর কখনো ওইচ গ্রুপ অল্টার করে যায়, এটাকে আমরা বলবো আলফা এবং বিটা। জায়গাগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো দিয়ে তোমরা লক্ষ্য করতে পারবে। কার দিকে, হাইড্রক্সিল গ্রুপ ইজ ইন দ্য অপোজিট সাইড, হাইড্রক্সিল গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপকে আমরা অপোজিট সাইডে নিয়ে যাব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি। মেটাবলিজম ইজ চেঞ্জ ইন দ্য স্পেসিফিক রোটেশন অফ আলফা অ্যান্ড বিটা গ্রুপ। চলো এরপরে আমরা একটু কুইকলি যাব। 5-sided ring like ribose are called furanose, furanose বলে থাকে বিকজ কেমিস্ট্রিতে তোমরা পড়বে এরকম পেন্টামার স্ট্রাকচার থাকে, তাকে বলে ফিউরান স্ট্রাকচার, কেমিস্ট্রিতে এগুলো থাকে। এছাড়া থাকে পাইরিয়ান স্ট্রাকচার, যেটা হেক্সোজ, 6টা মাথা থাকে, 6-sided or 5-sided, এটা 5 সাইড হলে বলবে ফিউরান, 6 সাইড হবে বলবে পাইরান, পাইরানোজ, ফিউরানোজ, এই সমস্ত নামে ডাকা হয়। এবারে সুক্রোজ, ম্যালটোজ এবং ল্যাকটোজ, এই তিনটেকে আমরা কিভাবে, অল দিজ আর ডাইস্যাকারাইডস, কি করে ফর্ম হয়েছে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এটা মনে রাখার ইজি কথা হচ্ছে আখ বা সুগার কেইন তোমরা দেখেছো, সুক্রোজ থাকে, তার মধ্যে কি থাকবে, যেহেতু এটা প্ল্যান্টের একটা ফ্রুটের মতো, তাই তার মধ্যে ফ্রুক্টোজ থাকবে, তার মধ্যে গ্লুকোজ থাকবে। ফ্রুক্টোজের স্ট্রাকচার আমরা পাইরান, ফিউরান এবং পাইরান, এই দুটো স্ট্রাকচারের মধ্যে আমরা যেতে পারি। কিরকম, ফিউরান স্ট্রাকচার হবে পেন্টো স্ট্রাকচার, দিস ইজ এ ফিউরান, অ্যান্ড পাইরান স্ট্রাকচার গ্লুকোজে। দেখো এবার মল্টোজ হয়ে গেলেই তার স্ট্রাকচারটা হয়ে যাবে দুটো ডিফারেন্ট স্ট্রাকচার,
গ্লুকোজ প্লাস গ্লুকোজ সেম টু সেম, দুটোর মধ্যেই গ্লুকোজ থাকবে, তখন হবে মল্টোজ। আর যখনই ল্যাকটোজ হয়ে যাবে, ল্যাকটোজ, এই যে এখানে ল্যাকটোজ দেওয়া আছে, মিল্ক, মিল্ক সুগার, ইম্পর্টেন্ট, মিল্ক সুগারে থাকবে গ্যালাক্টোজ প্লাস গ্লুকোজ। এটা তোমরা ক্লাস 12-এ উঠে যখন তোমাদের কাছে ল্যাক অপেরন পড়াবো তখন বুঝতে পারবে। দেখো ট্রাইস্যাকারাইড তিনটে থাকবে, ট্রাইস্যাকারাইড, দে আর মনোস্যাকারাইড জয়েন্ট টুগেদার, র্যাফিনোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ অ্যান্ড ফ্রুক্টোজ। ট্রাইস্যাকারাইড, র্যাফিনোজ, ইম্পর্টেন্ট স্ট্রাকচার, গ্লুকোজ, গ্যালাক্টোজ অ্যান্ড ফ্রুক্টোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, জিজিএফ, জিজিএফ, গ্লুকোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ গ্লুকোজ না, গ্লুকোজ, গ্যালাক্টোজ অ্যান্ড ফ্রুক্টোজ। যাদের ওএইচটা গ্লুকোজ গ্যালাক্টোজে, ওএইচটা অপোজিট সাইডে থাকে, ইজ ফাউন্ড ইন সুগার বিট, বিট সুগারে। দেখো বিট মানে এটা একটা সুগার আছে যেটা আমার সুগার কেন নয়, কিন্তু বিট সুগারে, যেটা যে লাল লাল রঙের হয়। এছাড়া ইম্পর্টেন্ট কিছু নোট তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, সুইটনিং ইন্ডেক্স অফ ডিফারেন্ট কাইন্ডস অফ স্যাকারাইডস, মোনো অর পলি, যে কোনো স্যাকারাইড। মল্টোজ একটা ডাইস্যাকারাইড, সেটা খেতে 32, তার সুইট ইন্ডেক্স। সো তার তুলনায় দেখো সুক্রোজের থাকে একদম 100%, চিনি আমরা বাড়িতে যে চিনি খাই সেটা 100 ধরলে, সেই তুলনায় দেখো সব থেকে বেশি থাকে, রেড কালার দিয়ে দেখাচ্ছি, ফ্রুক্টোজের সুইটনিং ইন্ডেক্স থাকে 170, তাই ফল খেতে মিষ্টি হয়। মোনেলিন ইজ এ প্রোটিন হুইচ ইজ হ্যাভিং সুইটনিং ইন্ডেক্স 2 lakh, হাইয়েস্ট সুইটনার মোনেলিন। এটা একটা প্রোটিন, প্রোটিন হওয়া সত্ত্বেও মোস্ট সুইটেস্ট, সুইট মানে জিভে লেগলে এতটাই চিনি বা মিষ্টির মতো লাগবে, এটা তোমরা জেনে নিতে পারো। এটা একটা ইম্পর্টেন্ট কিছু নোট এবং কিছু জেনারেল নলেজ। অ্যান্ড কেমিক্যাল স্যাকারিন, আমাদের কাছে যে কেমিক্যাল স্যাকারিন আমরা চায়ের সঙ্গে খাই, যারা ডায়াবেটিক আছেন তারা খেয়ে ফেলে, সেই স্যাকারিনের সুইটনিং ইন্ডেক্স 40,000, খুব বেশি মিষ্টি। সেই তুলনায় মল্টোজ, ল্যাকটোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এদের ইন্ডেক্সগুলো কিন্তু কম। এক্ষেত্রে ইম্পর্টেন্ট তোমরা এই যে মোনেলিন এবং কেমিক্যাল স্যাকারিন যেটা আমরা ইউজ করি সেটার কথা জেনে রাখবে। কিছু ইনফরমেশন র্যাপিডলি দিয়ে যাব। অ্যামাইনো অ্যাসিডস, এবার অ্যামাইনো অ্যাসিডে চলে আসি। যে ইনফরমেশনগুলো আমি বাদ দিয়ে গেছি সেগুলো নিয়ে বলছি। হ্যাভ অ্যাসিডিক প্রপার্টি ডিউ টু COOH, এটা আগেই বলেছি। বেসিক প্রপার্টি ডিউ টু NH2 গ্রুপ। এইভাবে নিউট্রাল, বেসিক, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। বেসিক্যালি সাবস্টিটিউট মিথেন, এরা মিথেনের সাবস্টিটিউট করে, মিথেনের সঙ্গেই ওই যে হাইড্রোজেন গ্রুপ বলেছিলাম, তার সঙ্গে অ্যালকাইল গ্রুপ, তার সঙ্গে NH2 এবং COOH জুড়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। বেসড অন আর গ্রুপ, দিজ আর মেনি টাইপস অফ, দেয়ার আর মেনি টাইপস অফ অ্যামাইনো অ্যাসিডস। কতগুলো? 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিডস। এছাড়া রয়ে গেছে ইন প্রোলিন, প্রোলিন মানে একটা অ্যামাইনো অ্যাসিড, অ্যান্ড হাইড্রক্সি প্রোলিন, ওটা একটু আলাদা জিনিস, অ্যামাইনো অ্যাসিড। ইন প্লেস অফ অ্যামাইনো গ্রুপ, NH2 গ্রুপ ছাড়া এখানে থাকে অনলি NH গ্রুপ। রিমেম্বার, NH2 না থেকে যদি অনলি NH গ্রুপ থাকে, ইজ প্রেজেন্ট, দে আর নোন অ্যাজ ইমিউনো অ্যাসিড। ভেরি ইম্পর্টেন্ট, ইমিউনো অ্যাসিড, অ্যামাইনো নয়, সেটাকে ইমিউনো অ্যাসিড। কোথাও যদি থাকে, অনেকেই বলে যে স্পেলিং ভুল করা আছে, অ্যামাইনোটাকে ইমিউনো বলা আছে, তা নয়। ইমিউনো অ্যাসিড অ্যাকচুয়ালি NH2 এর বদলে NH গ্রুপ থাকবে। ইম্পর্টেন্ট, অল দোজ অ্যামাইনো অ্যাসিড হুইচ ফর্ম প্রোটিনস আর অলওয়েজ L আইসোমার। L মানে লিভো, মানে লেফট, বাঁ দিকে ঘুরে যায়। যদি তাকে অপটিক্যাল মানে আয়না, আমরা এরকম অনেক অপটিক্যাল আইসোমারিজম বলা হয়, এটা একটা অন্য কেমিক্যালের শব্দ, অপটিক্যাল আইসোমেরাইজেশন। সেখানে আমরা দেখতে পাই L আইসোমার। অনলি দোজ অ্যামাইনো অ্যাসিডস আর D আইসোমার হুইচ নেভার ফর্ম প্রোটিন। প্রোটিনের মধ্যে যেগুলো D আইসোমার অর্থাৎ ডান দিকে রোটেশন করে, সেগুলো কখনোই প্রোটিন বলে তৈরি করে না। ইম্পর্টেন্ট যেগুলো আছে তার নাম গাবা, অর্নিথিন, সিট্রুলিন অ্যান্ড গাবা। এই তিনটে ভেরি ইম্পর্টেন্ট। যারা প্রোটিনের মতো স্ট্রাকচার দিল, দে আর নট প্রোটিন, দে আর ডেক্সট্রোরোটেটরি, অর্থাৎ ডান দিকে ঘুরে যায় অপটিক্যাল আইসোমেরাইজেশনে। এবার যদি তোমরা কয়েকটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নিটে কাজে লাগবে। নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড, যেগুলোর মধ্যে NH2 and COOH গ্রুপ একই রকম আছে, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন অ্যান্ড লিউসিন, আইসোলিউসিন, নামগুলোকে মুখস্থ রাখতে হবে, আমি বলে দিচ্ছি। এবার অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড,
যার মধ্যে COOH গ্রুপের নাম্বারটা বেশি থাকে তাদের নামগুলো এখানে জেনে নাও। অ্যাসপার্টিক অ্যাসিড, এগুলো অ্যাসিড, নামগুলোর সঙ্গে বুঝে যাও। প্রথম নামটা তো ইজিলি পারবে, অ্যাসিড আছে। অ্যামাইনো অ্যাসিডের সবার নামের সঙ্গে অ্যাসিড নেই, অ্যাসপার্টিক নামের সঙ্গে অ্যাসিড আছে বিকজ ইটস অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। অ্যাসপারাজিন বা অ্যাসপারাগিন কেউ বলে, গ্লুটামিক অ্যাসিড অথবা গ্লুটামাইন। দেখো অ্যাসিড দুটো নাম দিয়ে কিন্তু অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড ইজিলি তোমরা আইডেন্টিফাই করতে পারবে যারা হায়ার স্টাডিজ করতে চাও তাদের জন্য বলছি। এছাড়া রয়ে গেছে বেসিক অ্যামাইনো অ্যাসিড, যার মধ্যে NH2 গ্রুপ সবসময় বেশি থাকবে। আর্জিনিন অ্যান্ড লাইসিন, মানে আর্জিনিন ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড। দেন সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, যে অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে এক্সট্রা গ্রুপ হিসেবে সালফার থাকে। অ্যামাইনো অ্যান্ড অ্যাসিড গ্রুপ NH2COOH তো থাকবেই, এছাড়া কিছু সালফার থাকবে। সিস্টিন, মিথিওনিন। মিথিওনিন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ যে কোনো প্রোটিনের শুরুতে, এটা ক্লাস 12-এ বলবো, মিথিওনিন, মেট, MET প্রথম 3টে অক্ষর দিয়ে বলা হয় মিথিওনিন বা মেট। এটা একটা সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। অ্যালকোহলিক অ্যামাইনো অ্যাসিড, যার মধ্যে OH গ্রুপ বেশি থাকবে। সেরিন অ্যান্ড থ্রিওনিন, ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো রেখে দেবে। দেন অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডের স্মেল আছে বা একটু গন্ধ আছে, অ্যারোমেটিক, অ্যারোমা আছে। ফিনাইল অ্যালানিন, তোমরা ফিনাইল থেকে অ্যারোমা, তোমরা ফিনাইলের গন্ধ পাওয়া যায় না? ফিনাইল, এই ফিনাইল ওই ফিনাইল নয়, মনে রাখার জন্য বলছি। কোথায় বাড়িতে যত ফিনাইল আছে, ফিনাইল একটা গন্ধ হয়, সেই থেকে নামটা মনে রাখবে। ফিনাইল অ্যালানিন একটা অ্যারোমেটিক স্মেলি অ্যামাইনো অ্যাসিড বায়োমলিকুল। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে টাইরোসিন অ্যান্ড ট্রিপ্টোফ্যান, ভেরি ইম্পর্টেন্ট নাম, এগুলো জেনে রাখবে। হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড, যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডে দুটো সাইকেল দেখতে পাওয়া যায়, দুটো রিং দেখতে পাওয়া যায়। প্রোলিন অ্যান্ড হিস্টিডিন, প্রোলিন অ্যান্ড হিস্টিডিন। হিস্টিডিন কোন কাজে লাগে? হিস্টিডিন লাগে হচ্ছে ওই হিস্টোন প্রোটিন তৈরি করতে গেলে অ্যামাইনো অ্যাসিড। কিছু নোট রেখে দাও, এটা আগেই বলেছি। দেখো 7 অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড 20 অ্যামাইনো অ্যাসিড ইম্পর্টেন্ট। এই 7 অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলি দে ক্যানট সিনথেসাইজ বাই দ্য বডি, ঠিক আছে? তাই এগুলোকে এসেনশিয়াল বলা হয়। সবগুলোকে জুড়ে দিলে লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইলঅ্যালানিন, লাইসিন অ্যান্ড মিথিওনিন আর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিডগুলো বাইরে থেকে নেওয়া দরকার হয়। ইন হিউম্যান অ্যাডাল্ট, এটা আগে কিছুটা বলেছিলাম, এখন তোমাদের একটু বলে দিই। ইন হিউম্যান অ্যাডাল্ট the amino acids threonine is also not synthesized. For human adult the essential amino acid is 8 in number. অর্থাৎ যেহেতু অ্যাডাল্ট, হিউম্যান অ্যাডাল্টে কি সিনথেসিস হয় না, থ্রিওনিন সিনথেসিস হয় না, তাই থ্রিওনিনকেও আমরা এসেনশিয়ালে ঢুকে যাব, চাইল্ডে থাকে। আবার ইন চিলড্রেন, মনে রাখবে চিলড্রেনেরটা ভালো করে মনে রেখো, চিলড্রেনেরটা আগে বলেছিলাম। চিলড্রেনের মধ্যে আর্জিনিন, ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, দে আর্জিনিন অ্যান্ড হিস্টিডিন। আর্জিনিন অ্যান্ড হিস্টিডিন, এটা হিউম্যান কিড, ছোট ছোট বাচ্চাদের যারা চকলেট পছন্দ করে তাদের দেখবে এগুলো ছোটবেলায় 7-8 বছর ধরে এরা সিনথেসিস হয় না, তাই বাইরে থেকে নিতে হয়। তাই এই অ্যামাইনো অ্যাসিড থ্রিওনিন, আর্জিনিন, হিস্টিডিন, এই তিনটে একটা সময় পাওয়া যায় না, থাকে না, বডি সিনথেসিস করতে পারে না এবং পরে সিনথেসিস করতে পারে। থ্রিওনিনের ক্ষেত্রে উল্টো, চাইল্ডহুডে সিনথেসিস হয়, অ্যাডাল্টহুডে সিনথেসিস হয় না, তাই এগুলোকে আমরা সেমি এসেনশিয়ালের মধ্যে বলতে পারি। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মাস্ট বি প্রেজেন্ট ইন ডায়েট। আর্জিনিন অ্যান্ড হিস্টিডিন আর সেমি এসেনশিয়াল। দেখো সেমি, দে আর নট এসেনশিয়াল অর নন এসেনশিয়াল, দুটোর মাঝখানে পড়ে, তাই সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আর বিল্ডিং ব্লকস অফ প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড আগেই বলে দিয়েছি, অ্যান্ড এনজাইমস। দেন অ্যাসপার্টেট, এখানে অ্যাসপার্টেট ইজ সিনথেটিক অ্যাসপার্টেম, ভালো করে মনে, অ্যাসপার্টেম ইজ সিনথেটিক পলিপেপটাইড ইউজড ইন আর্টিফিশিয়াল সুইটনার। কৃত্রিমভাবে মিষ্টি করতে গেলে অ্যাসপার্টেম ইউজ করা হয়। এগুলো স্পেশাল ইনফরমেশন। এর আগে তোমাদের যেরকম ভাবে দেখিয়েছিলাম একটা রিয়াকশন, ভেরি ইম্পর্টেন্ট, আমরা ডিহাইড্রেশন সিনথেসিস দেখেছিলাম, ওয়াটার বেরিয়ে যায়, তার ফলে এই যে H2O, দেখো একটা এদিকে অ্যামাইনো অ্যাসিড, ওইদিকে অ্যামাইনো অ্যাসিড, H2O বেরিয়ে গেলে কি পড়ে থাকলো? CONH2 গ্রুপ, CO and NH। এই যে জাস্ট এইটুকের মধ্যে কি কি নাম লেখা আছে? CONH, এই বন্ড দিয়ে তৈরি হয় পেপটাইড বন্ড, CO
NH পেপটাইড বন্ডের মেজর স্ট্রাকচার। মোস্ট অফ দ্য ফ্যাটি অ্যাসিড হ্যাভ 16 to 18 কার্বন। ফ্যাটি অ্যাসিড, এরপরে চলে আসি ফ্যাটে, খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে হাই মেল্টিং পয়েন্ট থাকবে। হাই মেল্টিং পয়েন্ট মানে ওই যে ঘি বাটার দেখেছো, বেশি গরম দিলে তবে তারা গলে যায়। হোয়ারএজ লো মেল্টিং পয়েন্টের যেগুলো তুলনামূলকভাবে নারকেল তেলে, এগুলোকে আমরা কিছুটা আনস্যাচুরেটেড আনস্যাচুরেটেড কাকে বলে? যার মধ্যে অল্টারনেটিভ ওয়েতে সিঙ্গেল ডাবল বন্ড থাকে। স্যাচুরেটেড কাকে বলে? ডাজ নট প্রোভাইড ডাবল বন্ড, ডাবল নট প্রসেস, ডাবল বন্ডটা থাকে না, নট পোজেস ডাবল বন্ড থাকবে না। জেনারেল ফর্মুলা CnH2nO, স্পেশাল নলেজের জন্য দিয়ে রাখলাম, কারোর যদি এক্সট্রা নলেজ দরকার হয়। দরকার যে দিস প্রসেস অফ মোর ডাবল বন্ড দেয়ার কার্বন চেইন, দে হ্যাভ লো মলিকুলার মেল্টিং পয়েন্টস। আমরা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড লো মেল্টিং পয়েন্ট। আমাদের বাড়িতে দেখো গোলেই অবস্থা থাকে, লিকুইড অবস্থা থাকে কে? রিফাইন অয়েল, মাস্টার্ড অয়েল। সো দে হ্যাভ লিকুইড at room temperature. Most of the plant fats are unsaturated. প্ল্যান্ট থেকে যে ফ্যাটগুলো আসে, কোন থেকে প্ল্যান্ট থেকে আসে? কে? মাস্টার্ড অয়েল, কোকোনাট অয়েল, এগুলো প্ল্যান্ট থেকে ডিরেক্টলি অয়েল এক্সট্রাক্ট করা হয়। দেন নাট অয়েল, বাদামের তেল, এগুলো সব জেনারেল ফর্মুলা CnH2n -2x। ভেরি ইম্পর্টেন্ট, দুটো যদি মাইনাস দুটো করে দেওয়া যায়, যে কোনোটা তোমাকে যদি বলে দেওয়া যায় যে কোনো ফর্মুলায়, তাতে হাইড্রোজেন নাম্বারটা দিয়ে দিল, তার থেকে দুটো হাইড্রোজেন কমিয়ে দেবে। হাইড্রোজেন কোথাও যদি 36 থাকে, কোথাও 34 থাকে, দুটো অর্থাৎ কমে গেল দুটো, বুঝে যাবে এটা হচ্ছে আনস্যাচুরেটেড। কেন? ডাবল বন্ড হয়ে গেছে বলে দুটো মাইনাস হয়ে গেছে। নো ডাবল, X মিনস নো ডাবল বন্ড, X মিনস নো ডাবল বন্ড, এটা ইম্পর্টেন্ট মাথায় রাখবে। এছাড়া ওলেইক অ্যাসিড কয়েকটা এক্সাম্পল দেখো, 34 লিনোলেইক অ্যাসিড, ওলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড অ্যান্ড আর্কিডোনিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট নাম, ওলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড অ্যান্ড আর্কিডোনিক অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। দিস আর দেখো 34, 32, 30, 32, এরা হচ্ছে কিরকম? এদের মধ্যে ডাবল ব্যান্ডের জন্য এরা যদি স্যাচুরেটেড হয়ে যেতে হয়, তাহলে 34 will convert into 36, 32 convert into 34, 30 into convert into 32 and 32 converted into 34 হয়ে গেলে তারা স্যাচুরেটেড হয়ে যাবে, কিন্তু দুটো মাইনাস করলে তারা আনস্যাচুরেটেড হয়ে থাকবে। লিপিডস আর 3 টাইপস। সিম্পল লিপিড, আগে এগুলো বলে দিয়েছি। সিম্পল লিপিডের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে আমরা ওয়াক্স বা মোম, আমরা মৌমাছি যে মোম ইউজ করে সে মোম বা ওয়াক্সকে বলতে পারি। তাছাড়া রয়ে গেছে কিউটিন, এছাড়া রয়ে গেছে কম্পাউন্ড অর কনজুগেটেড লিপিড। কনজুগেটেড মানে যোগ করা, অ্যাড করা আছে। গ্লাইকোলিপিড, গ্লুকোজ প্লাস লিপিড, লাইপোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিন। এছাড়া আছে ফসফোলিপিড, ফসফেট প্লাস লিপিড। অর্থাৎ লিপিডের সঙ্গে কেউ যখন অ্যাড হয়ে থাকবে, জুড়ে থাকবে, তাদের কনজুগেটেড। আর লাস্টলি রয়েছে ডিরাইভড লিপিড। এটা সম্পর্কে এর আগেই তোমাদের বলে দিয়েছিলাম। কোলেস্টেরল হচ্ছে ভেরি ক্লাসিক্যাল। ডিরাইভড লিপিড, স্টেরল, কিরকম? কোলেস্টেরল, এটা খুব ইম্পর্টেন্ট। LDL, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, HDL, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, বোথ আর স্টেরল অর কোলেস্টেরল। এই যে দেখো স্ট্রাকচারটা, এখানে তোমরা মনে রাখবে যে 17 নম্বরে কার্বন থাকবে, মানে 18কে ধরবে না, 17টা কার্বন থাকবে। এইটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার। কোলেস্টেরল মোস্ট কমন স্টেরল স্ট্রাকচার। এই যে দুটো দুটো করে আঁকতে দিয়েছিলাম, এর আগের ক্লাসে বলে দিয়েছি। নাও ডেক্সট্রোরাইবোজ অ্যান্ড রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এটাকে আমরা ডিঅক্সিরাইবোজ। কেন ডিঅক্সি? দেখো এই প্রান্তে, ছোট এই প্রান্তে এখানে কোনো অক্সিজেন নেই, 2 নম্বর কার্বন, নাম্বার 2 কার্বন থেকে একটা অক্সিজেন সরে গেলে হয়ে যায় ডিঅক্সিরাইবোজ। আর যেখানে রাইবোজ থাকবে, রিমেম্বার দ্য স্ট্রাকচার অফ রাইবোজ, ভেরি ইম্পর্টেন্ট, যেখানে 2 নম্বর কার্বনেও একটি OH গ্রুপ রয়ে গেছে, ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এবার নিউক্লিওটাইড তৈরি হতে গেলে দিস ইজ এ ফসফেট গ্রুপ, দিস ইজ পেন্টোজ সুগার অ্যান্ড দিস ইজ নাইট্রোজেনাস বেস। এটাকে নিয়ে তোমাদের ডিটেল আলোচনা করা হয়েছে। সুগার নাইট্রোজেন বেস দিয়ে তৈরি হয় নিউক্লিওসাইড,
তাদের নামগুলো আলাদা হয়। কি কি নাম হয়? অ্যাডিনোসিন, গুয়ানোসিন, এই নামগুলো মনে রাখবে, থাইমিডিন, সাইটিডিন, ইউরিডিন। এবার এদের সঙ্গে যদি তিনটেই জুড়ে যায়, তিনটে ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস, তাহলে অ্যাডিনিলিক অ্যাসিড, গুয়ানিলিক অ্যাসিড, থাইমিডিলিক অ্যাসিড, ইউরিডিলিক অ্যাসিড, সাইটিডিলিক অ্যাসিড, এইভাবে নাম ডাকা হয়। কিন্তু জেনারেলি শুধু এই নাইট্রোজেন যে বন্ড, এই যে বেসটা রয়েছে, দিস নাইট্রোজেন বেসের উপরেও নিউক্লিওটাইডদের আমরা জেনারেলি কল করে থাকি। দেখো এটা খুব সুন্দর অ্যাডেনিন গ্রুপ, এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাডেনিন ফসফেটের সঙ্গে আমরা, দেখো এখানে কি আছে? সুগার এবং তার সঙ্গে নাইট্রোজেন বেস থাকলে আমরা কি বলবো? এখানে কি অ্যাডিনিন বলবো না অ্যাডিনোসিন বলবো? ইয়েস, অ্যাডিনোসিন। সবার প্রথমে এই দুটো থাকলেই বলবো অ্যাডিনোসিন, অ্যাডিনিন বলবো না, অ্যাডিনোসিন বলবো। এই অ্যাডিনোসিনের সঙ্গে যখন একটা ফসফেট জুড়ে গেল, এই দেখো একটা ফসফেট, তার নাম হয়ে যাবে অ্যাডিনোসিন মোনোফসফেট। আরেকটা সেকেন্ড ফসফেট জুড়ে গেল, এই যে আরেকটা ফসফেট জুড়লো বিটা পজিশনে, তাকে বলবে ডাইফসফেট। দুটো এই যে এখানে অ্যারো দিয়ে দেখানো আছে, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট বা এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট বা এডিপি। অ্যাডিনোসিন ডাইফসফেটের অ্যারোটা কিভাবে তৈরি হচ্ছে? অ্যাডিনোসিন গ্রুপের সঙ্গে দুটো ফসফেট ডাই, এবার যখন তিনটে ফসফেট জুড়ে যাবে, এই দেখো তিনটে ফসফেট জুড়ে গেল, গামা পজিশনেও ফসফেটটা জুড়ে গেল, তার সঙ্গে তৈরি হয়ে গেল এই আমার এখন লম্বা চেইন দিয়ে জুড়ে গেল অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ইট ইজ দ্য এনার্জি কম্পোনেন্ট। মনে রেখো, ইন এটিপি there are three phosphate. The first phosphate is known as alpha phosphate, আস্তে আস্তে বিটা, গামা, এই ফসফেট গুলো চলে আসে। বন্ড এনার্জি, এটিপিতে বন্ড এনার্জি থাকে 3.3 ক্যালোরি বা নিয়ার অ্যাবাউট 4.4 ক্যালোরি। বন্ড অর্থাৎ যদি এটিপি ভেঙে যায় তাহলে আমরা 4.4 কিলো ক্যালোরি, কে ক্যাল, 3.4 কিলো ক্যালোরি। রিমেম্বার, নট ক্যাল, ইট ইজ এ কিলো ক্যাল। ইম্পর্টেন্ট, কোলাজেন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন অ্যানিম্যাল ওয়ার্ল্ড। অ্যানিম্যালের মধ্যে কোলাজেন, এর আগে ছবি দেখিয়ে দিয়েছি। রাইবোলোজ বিসফসফেট, আইউবিপি, সব থেকে হাইয়েস্ট, রুবিস্কো সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যাওয়া আমাদের কেমিক্যাল এনজাইম রুবিস্কো। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন হোল অফ দ্য বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ারের সব থেকে বেশি এই প্রোটিনটি দেখা যায়, এটা আগেই তোমাদের বলে দিয়েছি। প্রোটিনের প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি স্ট্রাকচার তোমরা জানো, সিঙ্গেল চেইন, ডাবল চেইন, ট্রিপল চেইন অ্যান্ড লাস্টলি কোয়াটারনারি স্ট্রাকচার। দেখো পেপটাইড বন্ড বলেছিলাম, হাইড্রোজেন বন্ড দিয়ে সেকেন্ডারি স্ট্রাকচার, পেপটাইড বন্ড দিয়ে তৈরি হয় প্রাইমারি স্ট্রাকচার, হাইড্রোজেন বন্ড দিয়ে তৈরি হবে সেকেন্ডারি স্ট্রাকচার, অ্যান্ড তিনটে থাকলে ডাইসালফাইড বন্ড আগেই বলেছিলাম, সেটা দিয়ে তৈরি হয় আমাদের টার্সিয়ারি স্ট্রাকচার। কোয়াটারনারি স্ট্রাকচার হতে গেলে কোনো থার্ড পার্টি হিম গ্রুপ লাগতে হবে। দ্য ফার্স্ট অ্যামিনো অ্যাসিড of every protein chain is always methionine। যে কোনো প্রোটিনের ওই যে দানা দানাগুলো থাকবে, সেটা ক্লাস 12-এ তোমাদের পড়াবো। ফার্স্ট চেইনের ফার্স্ট যে অ্যামাইনো অ্যাসিড হবে সবসময় মিথিওনিন, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। মনে রাখবে এই যে পেপটাইড বন্ড, এই যে প্রত্যেকটা এগুলো অ্যামাইনো অ্যাসিড, দিস আর অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড দি অ্যামাইনো অ্যাসিডস আর কানেক্টেড উইথ দিস বন্ডস। দিস বন্ডস আর কল পেপটাইড বন্ডস। 1 2 3 4 চারটে যদি অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে ট্রাইপেপটাইড বন্ড তৈরি করবে। প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন, এগুলো অলরেডি বলে দিয়েছি। বিটা প্লেট, বিটা প্লেটগুলো হাইড্রোজেন বন্ড দিয়ে বিটা প্লেটগুলো তৈরি থাকবে, এটাও এর আগে তোমাদের বলে দেওয়া হয়েছে। আর ডটেড স্ট্রাকচারস আর অ্যামাইনো অ্যাসিডস, ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটা অলরেডি তোমাদের বলে দেওয়া হয়েছে। এটাও খুব ভালো করে পড়ানো হয়েছে। ইট ইজ এ হিমোগ্লোবিন স্ট্রাকচার, আর মাঝখানে রয়ে গেছে হিম গ্রুপ। হিম গ্রুপ এগুলোকে বাইন্ড করে কোয়াটারনারি স্ট্রাকচার দিয়েছে। কিভাবে কোয়াটারনালি? আলফা আলফা, বিটা বিটা চেইন, আমাদের ডিফারেন্ট পার্টের থেকে সিগন্যাল নিয়ে তৈরি হয়েছে হিমোগ্লোবিন, সেটা হিমোগ্লোবিনের টার্সিয়ারি স্ট্রাকচার, ইউজেবল স্ট্রাকচার। টাইপস অফ কনজুগেটেড প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, যে প্রোটিনগুলো কনজুগেটেড বা প্লাস করে, এগুলো আগে বলা হয়নি, একটু বলে দিচ্ছি। গ্লাইকোপ্রোটিন, গ্লুকোজের সঙ্গে প্রোটিন, নিউক্লিওপ্রোটিন, নিউক্লিক অ্যাসিড তার সঙ্গে প্রোটিন, লাইপোপ্রোটিন মানে লিপিডের সঙ্গে প্রোটিন, ক্রোমোপ্রোটিন মানে কালার পিগমেন্টের সঙ্গে, ফ্ল্যাভোপ্রোটিন, ফ্ল্যাভোনয়েড থাকবে, দেন ফসফোপ্রোটিন, ফসফেট গ্রুপ জুড়ে থাকবে, মেটালোপ্রোটিন, যে কোনো ধরনের আয়ন, মেটাল, আয়রন, এই সমস্ত গ্রুপগুলো থাকলে মেটালোপ্রোটিন। এভাবে কনজুগেটেড হয় অন দ্য বেসিস অফ
আয়নিক নেচার, অ্যাসিড প্রোটিন, মোস্ট অফ দ্য ব্লাড প্রোটিন আর অ্যাসিড প্রোটিন। ব্লাডে যে প্রোটিনগুলো থাকবে সেগুলো অ্যাসিডিক নেচার, সেজন্য ব্লাড স্লাইটলি আমাদের টেস্ট হয়, মনে রাখবে। ব্লাডের মধ্যে অ্যাসিড প্রোটিন, মোস্ট অফ দ্য ব্লাড প্রোটিন অ্যাসিডিক প্রোটিন। কিন্তু প্রোটিন যখন স্ট্রাকচার হয়, এই শেপ স্ট্রাকচার দিয়ে যখন ব্লাড হয়ে যায়, ব্লাডের মধ্যে আদার সিরাম পার্ট থাকে, হোল ব্লাডে কিন্তু একটু অ্যালকালাইন হয়, কিন্তু তার মধ্যে প্রোটিনটা থাকবে অ্যাসিডিক প্রোটিন। এটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, বলে দিচ্ছি মনে রেখো। ব্লাডের টেস্ট যদি বলতে হয়, তার পিএইচ কত? ব্লাডের পিএইচ 7.45, তার মানে এটা কত? 7 এর থেকে বেশি, মানে বেসিক হয়ে গেল। কিন্তু তাকে তৈরি করতে গেলে যে প্রোটিন লেগেছে সেটা কিন্তু অ্যাসিড প্রোটিন। আর বেসিক প্রোটিনের মধ্যে ইম্পর্টেন্ট মাথায় রাখবে হিস্টোন প্রোটিন আর বেসিক নেচারের প্রোটিন, যেটা দিয়ে ক্রোমোজোম তৈরি হয়, যার পিএইচ 7 এর থেকে অলওয়েজ বেশি। এই আমার পেপটাইড বন্ড CONH, এটা আগেই দেখিয়ে দিয়েছি। এই হলো আমাদের নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি একটা ডিএনএর মডেল। ওয়াটসন ক্রিক এইভাবে একটি মডেলের স্ট্রাকচার করেছিলেন, তার সঙ্গে সুন্দর ডিএনএ কে ডাবল হেলিক্স করে, যে মডেলটি আজও রাখা আছে। এই সুগার ফসফেট ব্যাকবোন, নাইট্রোজেন বেস এবং হেলিক্যাল স্ট্রাকচার দিয়ে দেয়। এরপরে দেখতে পাচ্ছ হেলিক্যাল স্ট্রাকচার, মাইনর গ্রুপ, মেজর গ্রুপ। তোমরা দেখতে পাচ্ছ মাইনর গ্রুপ কোনটা? দিস ইজ দ্য মাইনর গ্রুপ, অনলি দিস পোর্শন অ্যান্ড দিস পোর্শন ইজ মেজর গ্রুপ। তোমাদের এর আগে বলতে ভুলে গিয়েছিলাম যে মেজর আর মাইনর গ্রুপ দুটো মিলে আমাদের লেংথ হবে কত? 34 অ্যাংস্ট্রম, ন্যানোমিটারে 34 ন্যানোমিটার, এটাকে বলতে হবে। তাদের যদি বেস কাউন্ট করা যায় অ্যাংস্ট্রমে, এদের ডিস্টেন্স, তাদের সেই ডিস্টেন্সগুলো আমরা 34কে দিয়ে আমরা ইজিলি 34 মধ্যে আমরা 22টা হচ্ছে মেজর গ্রুপে থাকবে অ্যান্ড 12টা থাকবে মাইনর গ্রুপে। অর্থাৎ 12 ন্যানোমিটার, 12 প্লাস 22 ন্যানোমিটার মিলে 34 ন্যানোমিটার। তাহলে 12 ন্যানোমিটার হবে মাইনর গ্রুপ, আর মেজর গ্রুপ হতে গেলে হবে সবসময় 22 ন্যানোমিটার। তাহলে মেজর আর মাইনর দুটো মিলে তো একটা পিচ কমপ্লিট হয়। আর একটা পিচের যদি লেংথ বলি, লেংথ হবে সবসময় 34 অ্যাংস্ট্রম। ন্যানোমিটারে করলে একটা জিরো আমাদের বাদিকে চলে যাবে, বা একটা পয়েন্ট বাদিকে চলে গেলে সেটা 3.4 ন্যানোমিটার হবে। এইভাবে তোমরা কনভার্ট করতে পারবে। এনসিআরটি পিকচার কিভাবে পলিনিউক্লিওটাইড তৈরি হয় দেখো, উল্টো করে আছে। এটা আপ সাইডে হয়েছে অক্সিজেন, এটা অক্সিজেনটা ডাউন সাইডে আছে, তাদের মধ্যে ডবল বন্ড। থাইমিন অ্যাডিনিন, গুয়ানিন সাইটোসিনে আছে ট্রিপল বন্ড। এই ছবিগুলো দেখবে। এখানে আছে চারগাফের রুল, ভেরি ইম্পর্টেন্ট। চারগাফ বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট, ক্লাস 12-এ কাজে লাগবে। এখানে দিয়ে কতগুলো ম্যাথমেটিক্স আছে। উনি বলেছিলেন যে ডেরিভেশন অফ চারগাফ রুল থেকে আমরা এই ফর্মুলাটাকে একদম মুখস্থ করতে হবে। দ্য অ্যামাউন্ট অফ অ্যাডিনিন অ্যান্ড থাইমিন ইকুয়াল টু 1 থাকবে। যতগুলো অ্যাডিনিন থাকবে ততগুলোই থাইমিন থাকবে। এবং অ্যামাউন্ট অফ গুয়ানিন অ্যান্ড সাইটোসিন আর গুয়ানিলিক অ্যাসিড অ্যান্ড স্যাটিডিলিক অ্যাসিড বলতে পারি, তারও ইকুয়াল টু 1 হবে। এবারে যদি টোটাল অ্যামাউন্টকে গুনি, টোটাল একটা সেলের মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু উল্টে গেছে দেখো, অ্যাডিনিন প্লাস গুয়ানিন দুটো ডাবল রিং স্ট্রাকচার, তার সঙ্গে দুটো অ্যাডিনিন প্লাস থাইমিন প্লাস সাইটোসিন ডিএনএর ক্ষেত্রে, এই দুটোকে যদি রেশিও করা যায়, অ্যামাউন্ট রেশিওটাও হয়ে যায় কনস্ট্যান্ট। অর্থাৎ এ, তাহলে এ প্লাস জি ডিভাইডেড বাই টি প্লাস সি 1, অলসো এ প্লাস টি জি প্লাস সি ইজ অলসো ইকুয়াল টু 1। দুপাশে দিয়ে গেলে তার অ্যামাউন্ট সবসময় সমান হবে। যতগুলো অ্যাডিনিন ততগুলো থাইমিন, যতগুলো গুয়ানিন ততগুলো সাইটোসিন। এবার অ্যামাউন্ট অফ অ্যাডিনিন অ্যান্ড অ্যামাউন্ট অফ গুয়ানিন, দে আর অলসো সিমিলার অ্যামাউন্ট। The amount of T and amount of A are equal, then amount of C and amount of G is also equal in double standard DNA. Remember this line, যদি সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়, ডিএনএ অনেক সময় সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, তাহলে কিন্তু ফর্মুলাটা মিলবে না। এই ডিএস ডিএনএ বলা হয়, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ঠিক আছে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর মধ্যে আমরা অ্যামাউন্ট অফ থাইমিন, অ্যামাউন্ট অফ অ্যাডিনিন ইকুয়াল টু থাকবে, অ্যামাউন্ট মানে নাম্বার, এই জায়গাটা আমরা অ্যাডিনিনের নাম্বার, থাইমিনের নাম্বার। আবার যদি আমরা তাকে যদি তার ওয়েটকে দিয়ে ধরি, ওয়েটকে অ্যাডিনিনের ওয়েট অ্যান্ড গুয়ানিনের ওয়েট ডিভাইডেড বাই থাইমিনের ওয়েট অ্যান্ড সাইটোসিনের ওয়েট, সবকটাকে যদি রেশিও করি সেটাও আসবে 1। তো চারগাফস রুল ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। শুধু একটু মনে রাখার মতো, ইন হিউম্যান বিং এর ক্ষেত্রে চারগাফ রুলের ক্ষেত্রে এ
টি প্লাস জিসির যে রেশিও তাতে মান হচ্ছে মোর দ্যান 1, দ্যাট মিনস ইউক্যারিওটিকে সবসময় মোর দ্যান 1 হবে। অ্যাডেনিন থাইমিন ইজ অলওয়েজ মোর। আবার প্রোক্যারিওটিক ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যাডেনিন থাইমিন অ্যান্ড গুয়ানিন সাইটোসিন উইল বি অলওয়েজ মোর। তার জন্য টোটাল ডেসিমেল নাম্বারটা 1 এর থেকে লেস এসছে, এর আগেই বলে দিয়েছিলাম। দেখো এখানের মধ্যেই জি প্লাস সি গ্রেটার দেন এ প্লাস টি, এটা হচ্ছে লোয়ার অর্গানিজম দ্যাট ইজ প্রোক্যারিওটিকে, তার জন্য জি প্লাস সিতে সবসময় থাকবে, জি অ্যান্ড সি এর মধ্যে থাকবে ট্রিপল বন্ড, তার জন্য তাদের যে মোর হিট লাগবে এটা আমি আগেই বলে দিয়েছিলাম। এর আগে জি প্লাস সি ইজ অলওয়েজ লেস ইন ইউক্যারিওটিক সেল, ইন হিউম্যান অলসো, সো ইন হায়ার অর্গানিজমে তাই টেম্পারেচার টলারেন্স তাদের বেশি হয় না, কারণ থাইমিন অ্যান্ড সাইটোসিনটা কম থাকার জন্য, অর্থাৎ থাইমিন সাইটোসিনটা তাদের ক্ষেত্রে বেশি থাকে। আমরা গ্রেটার দেন বলেছি, দেখো সিম্বলগুলো দেখো, সিম্বলগুলো উল্টে দিতে পারো, অর্থাৎ হায়ার অর্গানিজমে অ্যাডেনিন অ্যান্ড থাইমিন ইজ অলওয়েজ মোর। সিম্বলটা দেখলে বুঝতে পারবে যে মোর থাকে অ্যাডেনিন থাইমিন। অ্যাডেনিন থাইমিন বেশি থাকার জন্যে কি হয়, অ্যাডেনিন থাইমিন বেশি থাকার জন্য বন্ড কম্পারেটিভলি হাইড্রোজেন বন্ড যেহেতু দুটো করে থাকে, তাই তাদের বন্ডকে খুব অল্প টেম্পারেচার দিলেই সেটা ব্রেকডাউন করে যেতে পারে। এবার কিছু কোশ্চেন এখান থেকে করে নিতে পারো। ডিএসডিএনএ সাইটোসিন ইজ 10%, দেন হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অ্যামাউন্ট অফ অ্যাডেনিন অ্যান্ড ডিএনএ? খুব ইজিলি পারা যাবে। এখানে সাইটোসিন 10, একদম অ্যাট দ্য সেম টাইম গুয়ানোসিন ইজ অলসো গুয়ানিন ইজ অলসো উইল বি 10, বিকজ এদের অ্যামাউন্টটা সেম থাকে অ্যাজ পার চারগাপ। এদের যদি আমরা অ্যামাউন্ট করি 20, তাহলে 100, টোটাল 100% থেকে পার্সেন্টেজে বলা আছে থেকে 20 বাদ গেলে থাকবে 80 মিলে হবে অ্যাডেনিন অ্যান্ড থাইমিন। সো অ্যাডেনিন থাইমিনকে যদি আমরা ভাগ করে দিই, আবার 40-40 ভাগ করে দেবো, সো অ্যাডেনিন ইকুয়াল টু থাইমিন, সো অ্যাডেনিন উইল বি 40% অ্যান্ড অবভিয়াসলি থাইমিন অলসো উইল বি 40%। এভাবে ইজিলি ক্যালকুলেট করতে পারবে। ইফ ইন এ ডিএসডিএনএ অ্যাডেনিন ইজ 70%, দেন হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অ্যামাউন্ট অফ সাইটোসিন অফ ডিএনএ? দেখো অ্যাডেনিন বলা হয়েছে 17, so thymine is also will be 17, very easily calculation করে বুঝতে পারবে। অ্যাডেনিন থাইমিনকে যদি আমরা জুড়ে দিই তা হয়ে যাবে 34, তাহলে AT ইকুয়াল টু হলো 34, তাহলে 34 100 থেকে 34 বাদ গেলে পড়ে থাকবে 66%। আমাদের কারা বাকিরা জি আর সি, আর আমরা জানি জিসি ইকুয়াল টু, সো জি পরিমাণ থেকে যদি 36 কে ডিভাইডেড বাই 2 করে দিই, অর্থাৎ 66/2, so 33% will be G and 33% same will be also C. তো সাইটোসিন ইজিলি বেরিয়ে গেল 33%। দিস ইজ আওয়ার আনসার। ভেরি ইম্পর্টেন্ট, এটাকে স্ক্রিনশট রেখে আমার কথাগুলো বা পজ করে রেখে শুনতে পারো। আমি স্পিডে চলে যাচ্ছি বলে এটা বলে দিচ্ছি। আরেকটা কোশ্চেন বলে দিচ্ছি, দিস কোশ্চেন্স আর ভেরি কমন অ্যান্ড ভেরি ইজি টু সলভ। ইফ আর DNA total 100 base pairs are present, 100টা বেস পেয়ারে প্রেজেন্ট। এবার দেখো, the out of these 40 nucleotides having G, and find out that how many nucleotides are having A and C, and which base pair is maximum in this DNA. এই ডিএনএর মধ্যে কোন বেস পেয়ারটা বেশি এবং তার পরিমাণটা কত আমরা বলতে পারবো। আমরা এখানে বেস পেয়ারে ধরি, বেস পেয়ারকে আমরা কনভার্ট করে বেসে নিয়ে যাই। কেন বেসে আনতে হবে? আমাকে নিউক্লিওটাইড দিয়ে কোশ্চেন করেছে। একটা নিউক্লিওটাইড তো বেস পেয়ার নয়, বেস একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইড মিলে বেস পেয়ার করেছে। আমি এখানে বেস পেয়ার নাম্বার যা থাকবে তাকে যদি বেস তার ডাবল হবে। বেস পেয়ার 10টা হলে তাহলে বেস কটা হবে? ভেঙে দাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা থাকবে। 10টা বেস পেয়ার হলে শুধু বেস কত? ডাবল হয়ে যাবে, তাই না? 100 BP মানে বেস পেয়ার ইজ ইকুয়াল টু 200 বেস। সো 40G ইকুয়াল টু 40C ইকুয়াল টু 80 বেস পেয়ার। আমরা 80 40 40 80 তে করে দিয়েছি, কারণ বেস নাম্বারটা তো আমার কাছে দিয়ে দিয়েছে। বলছে 200 থেকে 80 বাদ দিলে 120 বেস চলে এলো। এবার 120টার মধ্যে বেস পেয়ার করতে গেলে তার হাফ করতে হবে, তাহলে সো 60 অ্যাডেনিন প্লাস 60 থাইমিন ইজ ইকুয়াল টু 120 বেস। 60 তে আমরা ভাগ করে দিলাম, দেয়ারফর সো অ্যাডেনিন এন্ড থাইমিন ইকুয়াল টু বেস 60 বেস পেয়ার।
শুধু বেসে নয়, আমরা আগে বেসে কনভার্ট করে নিয়েছি, কারণ 40 নিউক্লিওটাইড আমাকে বলে দিয়েছে, মানে বেসের কথা বলছে, পেয়ার বলেনি, শুধু বেস। এই জায়গাটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই জায়গাটা হাইলাইটের জায়গা। 40 নিউক্লিওটাইড বলা মানে শুধু বেসের কথা বলে দিয়েছে, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। এই আমাদের ওয়াটসন ক্রিক, ইয়াং এজ অ্যান্ড দেয়ার ওল্ড এজ, তারা অনেক দিন পর্যন্ত বেঁচে ছিলেন, থ্যাঙ্কস টু আওয়ার সায়েন্টিফিক ওয়ার্ল্ড। এই যে আমাদের এই যে ফিমেল দেখছেন, ইনি কিন্তু বেশি দিন বাঁচেননি, খুব অল্প দিনে উনি মারা গেছেন, বাট তার নাম আমরা করি, কিন্তু নোবেল প্রাইজ থেকে তাকে দেওয়া হয়নি, কারণ নোবেল প্রাইজ কখনো আফটার ডেথ দেওয়া হয় না। সেজন্য ইনি যদি না থাকতেন, রোজালিন ফ্র্যাঙ্কলিন, তাহলে আমাদের ডিএনএর ইনভেনশন এত তাড়াতাড়ি হতো বলে মনে হয় না। তিনি এই যে একটা তার মেশিন ছিল, এই যে এক্সরে মেশিন, সেটা দিয়ে ছবি করার পরে এই যে একটা ইমেজ তিনি তুলেছিলেন, এটা দেখেই ক্লু পাওয়া গিয়েছিল ডিএনএ ডাবল হেলিক্স মডেলের। এই সেই ডাবল হেলিক্স মডেল, মেজর মাইনর গ্রুপ, ডিস্টেন্স, সবকিছু তোমাদের কাছে বলে দেওয়া হয়েছে। দেখো, দে গট 1962 নোবেল প্রাইজ, এবং রোজালিন ফ্র্যাঙ্কলিনকে আমরা আলাদা করে দিয়েছি, বিকজ আফটার বা মারা যাওয়ার পর রোজালিন ফ্র্যাঙ্কলিনকে আমরা মনে রাখিনি, কিন্তু আমরা স্টুডেন্ট অফ বায়োলজি, উই মাস্ট রিমেম্বার দ্য নেম অফ রোজালিন ফ্র্যাঙ্কলিন, বিকজ রোজালিন ফ্র্যাঙ্কলিন তিনি খুব কম বয়সে এক্সরে নিয়ে কাজ করতে করতে তিনি ক্যান্সারে আক্রান্ত হন এবং তারপরে তিনি মারা যান। সেই কথাটা মনে রাখতে হবে, তাই আমরা ওকে স্মরণ করব। তাই ওদের নোবেল প্রাইজটা দেখতে পাচ্ছ, এখানে রয়ে গেছে ওয়াটসন ক্রিক। এই যে আমাদের রয়ে গেছে ওয়াটসন ক্রিক মডেলের, এই মডেলগুলো তোমাদের বারবার দেখাচ্ছি। এই যে এইভাবে সুগার ফসফেট বন্ড থাকে, মাঝখানে নাইট্রোজেন বেস, এবং সব নিচে এই যে ব্লু কালারের দেখছো, এটা হচ্ছে তাদের অ্যাক্সিস। এই অ্যাক্সিস না থাকলে ডিএনএ স্ট্রাকচার থাকবে না। এটা খুব ইম্পর্টেন্ট ফটোগ্রাফ, এটাকে বলে ফটোগ্রাফ 51, হুইচ ওয়াজ টেকেন বাই রোজালিন ফ্র্যাঙ্কলিন, in 1952, আর্লি এজে ফটোগ্রাফ তোলার কিছুদিন পরে উনি মারা যান। খুব ইম্পর্টেন্ট। দিস ইন্ট্রামলিকুলার ডিটেলস আর অ্যাজ ফলোজ: ডিএনএ হ্যাভিং হেলিক্যাল স্ট্রাকচার আমরা জানি 34 অ্যাংস্ট্রম, আগে বলেছে মেজর গ্রুপ বলেছে 22 অ্যাংস্ট্রম, মাইনর গ্রুপ 12 অ্যাংস্ট্রম, দুটো মিলে গেলে হয়ে যাবে 34 অ্যাংস্ট্রম। মেজর মাইনর গ্রুপ যাকে বুঝতে পেরেছো, কম ফাঁকা বেশি ফাঁকা, জায়গাটা তোমাদের এর আগে আমি ডিএনএ নিয়ে দেখিয়ে দিয়েছি। 34 অ্যাংস্ট্রম হচ্ছে টোটাল লেংথ, ইজি টু আন্ডারস্ট্যান্ড। and second H bond নাইট্রোজেন অ্যাডেনিন, নাইট্রোজেন 1 সেকেন্ড থেকে তৈরি হবে 2.90 ডিগ্রি অ্যাংস্ট্রম লেংথে থাকবে। অ্যাঙ্গেল বিটুইন অ্যাডেনিন অ্যান্ড পেন্টোজ সুগার ইজ 51 ডিগ্রি, এগুলো মনে রাখবে। অ্যান্ড থাইমিন অ্যান্ড পেন্টোজ সুগার উইল বি 50 ডিগ্রি। এগুলোকে কিন্তু 360 ডিগ্রি থেকে আমাদের মুখস্থ করে রাখতে হয়, সেগুলো বেস পেয়ারের মতো না, এগুলো কঠিন এক্সামে আসে। গুয়ানিন অ্যান্ড পেন্টোজের মধ্যে 54, গুয়ানিন একটু বড়, অ্যান্ড সাইটোসিন অ্যান্ড পেন্টোজ সুগার অবভিয়াসলি 52, একটু অল্প অ্যাঙ্গেলে থাকে। জিএনসি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখলাম, এগুলো হায়ার স্টাডিজের জন্য কাজে লাগে। ডিএনএ পিচ এগুলো এর আগেই তোমাদের দিয়ে দিয়েছি। এটি বেস পেয়ার অকুপাই 11.1, এ বেস পেয়ার, এ মানে আংস্ট্রম, এখানে জিএনসি বেস পেয়ার অকুপাইজ 10.8 আংস্ট্রম স্পেস নিয়ে থাকে ইন ডাবল হেলিক্স ডিএনএ, একটা হেলিক্সের মধ্যে। ডায়ামিটার অফ ডিএনএ ডিস্টেন্স বিটুইন টু স্ট্র্যান্ড ইজ 20 অ্যাংস্ট্রম। ন্যানোমিটারে একটা শূন্য বা একটা ডেসিমেল এপাশে চলে গেলে, এই যে এখানে ডেসিমেলটা চলে গেলে 2 ন্যানোমিটার হয়ে যাবে। অ্যাঙ্গুলার ডাইভারশন 360, কি করে বেরিয়েছে? 360 হচ্ছে পুরো 36 ডিগ্রি। অ্যাঙ্গুলার ডাইভারশন কিভাবে? 360-তে 10 বেস পেয়ার আছে, সে 10 দিয়ে যদি ডিভাইড করে তাহলে 36, ইজিলি অ্যাঙ্গেলগুলো বেরিয়ে যাবে। এরপরে রয়ে গেছে টিল্ট অফ ডিএনএ 6 ডিগ্রি। ডিএনএটা একটু টিল্ট, সোজা থাকে না, একটু হেলে থাকে ডিএনএ যদি সোজা করা যায়, সেটা হচ্ছে 6 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। রাইট হ্যান্ডেড কয়েলিং, ডেক্সট্রো কয়েলিং, ডেক্সট্রো মিনস রাইট হ্যান্ডেড, রাইট মিনস ডেক্সট্রো, ডি আর এল কে লিভো বলা হয়। দ্য অ্যাবজর্পশন স্পেকট্রাম অফ ডিএনএ ইজ ইউভি রেজ আপ টু 2600 অ্যাংস্ট্রম, কারণ ডিএনএ ইউভি রের 2600 অ্যাংস্ট্রম যে ন্যানোমিটারের ওয়েভ লেংথ আছে সেটাকে অ্যাবজর্ব করতে পারে। তার জন্য মনে রাখবে যে এগুলোই কিন্তু মিউটেশন ঘটায় ডিএনএর মধ্যে ইউভি রে দিয়ে। আমরা
ডিএনএ এর মধ্যে উল্লেখযোগ্য বি ডিএনএ, এ ডিএনএ অ্যান্ড জেড ডিএনএ। তার মধ্যে মোস্ট অ্যাক্সেসেবল যে ডিএনএ আমরা মোস্টলি দেখি দ্যাট ইজ দ্য বি ডিএনএ। এ ডিএনএ একটু মোটা হয়, অর্থাৎ 20-র বদলে তাদের লেন্থটা একটু বেশি হয়। জেড ডিএনএ আর একটু সরু হয়, একটু চেপে যাবে, 20 থেকে একটু ছোট হবে, 18 অলমোস্ট। এভাবে বি, এ, জেড এই ডিএনএ গুলোর শেপ অ্যান্ড সাইজ ডিফারেন্ট স্পিসিসে দেখতে পাওয়া যায়। দেন ডাইনামিক স্টেট অফ বডি কনস্ট্রাকশন, কনসেপ্ট অফ মেটাবলিজম। প্রত্যেকটা বায়োমলিকুলে হ্যাভ এ টার্নওভার। টার্নওভার মানে কি? প্রত্যেকটা বায়োমলিকুলে থাকবে, সেই সঙ্গে এনজাইমও থাকবে। এনজাইম যতগুলো তাদের অ্যাক্টিভ সাইট থাকবে, যত বেশি তারা ফাংশন করতে পারবে, তাদের টার্নওভার নাম্বার বলা হয়। যে এনজাইম ম্যাক্সিমাম ওয়ার্ক ফাংশন করতে পারবে, তাদের টার্নওভার নাম্বার অলওয়েজ মোর হবে। দিস মিনস দে কনস্ট্যান্টলি বিং changed into some other biomolecules and also made from some other biomolecules. তারা কনস্ট্যান্টলি নিজেদেরকে চেঞ্জ করতে পারবে। This breaking and making through chemical reaction constantly occurring in living organism, তার জন্য এই তার মানে কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ দুটোই চলছে, যেটাকে মেটাবলিজম বলা হয়। টুগেদার অল, দুটোকে একসঙ্গে বলা হবে দ্য কেমিক্যাল রিয়াকশন ইজ কল্ড মেটাবলিজম। এটাও ইম্পর্টেন্ট নেচার। হেন্স অল লিভিং স্টেট আর ইজ নন ইকুইলিব্রিয়াল স্টেট। এটা তোমাদের আগেই বলে দিয়েছি, ইকুইলিব্রিয়ামে এসে যাওয়া মানে ডেড অর্গানিজম হয়ে গেল। এবং নন ইকুইলিব্রিয়াম স্টেটেই আমাদের বডি ফাংশন করতে পারে। দিস ইজ অ্যাচিভড বাই এনার্জি ইনপুট। মেটাবলিজম প্রোভাইড মেকানিজম ফর প্রোডাকশন অফ এনার্জি, হেন্স দ্য লিভিং স্টেট অ্যান্ড মেটাবলিজম আর সিনোনিম। সো মেটাবলিজম অ্যান্ড লিভিং স্টেট, অর্থাৎ লিভিং হতে গেলে মেটাবলিজম থাকতে হবে, অ্যানাবলিক ক্যাটাবলিক অ্যাক্টিভিটি থাকতে হবে। বারবার বলি, উইদাউট মেটাবলিজম, মেটাবলিজম ছাড়া দে ক্যানট বি লিভিং স্টেট। লিভিং স্টেটের ডেফিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এনজাইমের স্ট্রাকচারে দেখছি, এটা একটা এনজাইম, এ পাশে দুটো সাবস্টেট লেগে আছে, এ পাশে, তাহলে এনজাইমের সাবস্টেট আলাদা, এখানে এনজাইম সাবস্টেট কমপ্লেক্স, এরপরে প্রোডাক্ট বেরিয়ে গেছে দুটো, এনজাইম একদম আনচেঞ্জড রয়ে গেছে। এনজাইমস আর হেভি অ্যান্ড সাবস্টেট আর লাইট, অবভিয়াসলি হতে হবে, এটা ইম্পর্টেন্ট। এই হলো আমাদের সেই ক্লাসিক mechanism of enzyme. Enzyme lowers the activation energy. Without enzyme এই রেড কালারের দাগটা দেখতে পাবে, উইথ এনজাইম এই ব্লু কালারের দাগটা দেখতে পাবে। দিস ইজ এ ক্যাটালিটিক রিঅ্যাকশন, দ্যাটস ওয়াই ইট লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন এনার্জি। ইম্পর্টেন্ট, অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিন, ইম্পর্টেন্ট ফাংশন এগুলো বলে দিচ্ছি। দেয়ার আর সাম নিউক্লিক অ্যাসিড behave like enzyme called ribozyme. An enzyme like any protein has primary structure, that is amino acid sequence of a protein. An enzyme like any protein has secondary and tertiary structure. তাহলে প্রাইমারি মানে একটা থ্রেড, সেকেন্ডারি দুটো থ্রেড, হাইড্রোজেন বন্ড দিয়ে, টারশিয়ারি ডাইসালফাইড বন্ড দিয়ে, টারশিয়ারি স্ট্রাকচার, অ্যাক্টিভ প্রোটিন। When you look at tertiary structure, you will notice that the breakdown of protein chain folds upon itself, নিজে নিজে ফোল্ড করে। কেন করে? Because having double আমাদের disulfide bond and crisscross structure, hence many services or pockets are made. One such pocket is called active site. এরকম অনেকগুলো পকেট তৈরি যদি ভাঁজ ভাঁজ হয়ে যাবে, তাই না? এভাবে যখন প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে টারশিয়ারি হতে থাকবে, তখন অনেকগুলো ভাঁজ হয়ে যাবে। এই ভাঁজগুলোই একটা এনজাইমের এক একটা অ্যাক্টিভ সাইট, মাথায় রাখবে এগুলো। এই যে অ্যাক্টিভ সাইট দেখা যাচ্ছে ফোল্ড হয়ে তৈরি হয়েছে। এছাড়া আছে কোফ্যাক্টর, আগে বলেছি, প্রস্থেটিক গ্রুপ, কোএনজাইম অ্যান্ড মেটাল আয়নস। প্রস্থেটিক গ্রুপ, তার মধ্যে যদি হিম গ্রুপ লেগে থাকে, কার মধ্যে? ওই যে অ্যাপো এনজাইমের সঙ্গে কোফ্যাক্টর হিসেবে যদি আমাদের কে লেগে থাকবে? যদি হিম গ্রুপ লেগে থাকে, প্রস্থেটিক গ্রুপ। কোএনজাইম, ওই কোফ্যাক্টরটা যদি এনজাইম হয়ে যায়, অপদার্থ বা অ্যাপো এনজাইমের, অ্যাপো আমরা বলেছিলাম না, অ্যাপো এনজাইম আমাদের যে এনজাইমটা শুধু প্রোটিন দিয়ে তৈরি, শুধু প্রোটিন আর কিছু নাই তার মধ্যে, একটা থ্যালাস লাইক স্ট্রাকচার থাকে অ্যাপো এনজাইম। সেই অ্যাপো এনজাইমের মধ্যে একটা পার্ট ছিল কোফ্যাক্টর। সেই কোফ্যাক্টরটা যদি এনজাইম হয় তার নামে কোএনজাইম, আর সেটা যদি মেটাল হয় তাহলে হয়ে যাবে মেটাল আয়ন, যেটাও একটা এনজাইমের রূপে কাজ করে। সো এখানে লক অ্যান্ড কি মেকানিজম দেখিয়ে দেওয়া হয়েছে, যে নির্দিষ্ট লক কি এসে যায় গেলে তারা আলটিমেটলি, দেখো এটা এনজাইম,
এটা হচ্ছে সাবস্ট্রেট, সরি এটা সাবস্ট্রেট। এই যে ব্রাউন কালারটা এখানে দেখানো হয়েছে এনজাইম, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স হয়ে গেল, এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স হবে, তারপরে আলটিমেটলি প্রোডাক্টগুলো বেরিয়ে চলে যাবে। এভাবে এনজাইমের লক এন্ড কি মেকানিজম হয়ে থাকে। প্রপোজ বাই ফিশার, ইম্পর্টেন্ট, এটা এর আগে বলা হয়নি, এখন একটু বলে দিচ্ছি। লক এন্ড কি মেকানিজম প্রপোজ বাই ফিশার ইন 1898, এটা অনেকদিন আগে ডিসকভার হয়ে গিয়েছিল। ইট ইজ অলসো কল্ড দ্য এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থিওরি, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থিওরি। এখানে কম্পিটিটিভ ইনহিবিশন এর আগে দেখানো হয়ে গেছিল, এনজাইম সাবস্ট্রেট আর ইনহিবিটর দেখো দেখতে একটু আলাদা, কিন্তু তার অ্যাক্টিভ পার্টটা দেখতে একই রকম, অর্থাৎ আগে থেকে যদি বসে যায় তাহলে এ কাজে লাগতে পারে না। সো নো রিয়াকশন, ইম্পর্টেন্ট স্ট্রাকচার ইনহিবিশন, ব্যাকটেরিয়াকে গ্রো কম করাতে এটা কাজে লাগে। 4 ভ্যারিয়েবল অফ এনার্জি, কিরকম? এই 4টে ভ্যারিয়েবলের জন্য এনার্জি নির্ভর করে, টেম্পারেচার, পিএইচ, এনজাইম কনসেন্ট্রেশন অ্যান্ড সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তোমরা জানো টেম্পারেচার অপটিমাম, পিএইচ অপটিমাম, নির্দিষ্ট এনজাইমে আলাদা থাকে। এবার এনজাইমটা যদি বেশি হয়, সাবস্ট্রেট কম হয়, তাহলেও এনজাইম সাবস্ট্রেট রিয়াকশন ডিপেন্ড করবে। আবার সাবস্ট্রেট কোনো কারণে কম বেশি হলে এনজাইমের যে ভেলোসিটি উইল ডিফার। এই যে আমাদের পিএইচ এর ক্ষেত্রে বলা হয়েছে দিস ইজ ম্যাক্সিমাম, অপটিমাম, দিস ইজ অপটিমাম। এর লোতে যদি লো কনসেন্ট্রেশন অফ পিএইচ হয়, দ্য রিয়াকশন উইল বি লোয়ার। ম্যাক্সিমাম হয়ে গেলে দিস অলসো বি লোয়ার। সো ইট শোজ বেল শেপ গ্রাফ। এছাড়া পাওয়া যায় টেম্পারেচার, লো টেম্পারেচারে এনজাইম অ্যাক্টিভিটি লোয়ার, টু হাই টেম্পারেচার অ্যাক্টিভিটি অলসো লোয়ার, অপটিমাম টেম্পারেচারে দ্য অ্যাক্টিভিটি উইল বি নর্মাল, অ্যাক্টিভিটি উইল বি নর্মাল, অপটিমাম পিএইচে। এই গ্রাফগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখে নিতে হবে। এবার যদি এনজাইম সাবস্ট্রেট আর এনজাইমের কনসেন্ট্রেশনটা বেশি বা কমায়, তাহলে একটা সময় পরে এই স্ট্রেট লাইনে চলে যেতে থাকবে আমাদের পুরো রিয়াকশনটা, যদি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কন্টিনিউয়াসলি জারি থাকে, কারণ এনজাইমের নাম্বার বেশিরভাগ ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে। আর এই টোটালটাকে আমরা ভি ফর ভেলোসিটি, অর্থাৎ টাইমে ডেল্টা পি বাই ডেল্টা টি, অর্থাৎ তার কত বেগে টাইম দিয়ে কত রেটে রিয়াকশনটা হচ্ছে, সেই রেট অফ রিয়াকশনের হাফ রেট অফ রিয়াকশনকে বলা হয় ভি ম্যাক্স হাফ আর মাইকেলিস কনস্ট্যান্ট। সেই জায়গায় রিয়াকশনটা ঠিক এইটুক জায়গার অবধি কনস্ট্যান্ট হয়ে থাকবে ভি ম্যাক্সে, কারণ এইটুক জায়গা রিজার্ভ থাকার জন্য অনেক সময় এনজাইমরা এইটুকু অবধি কাজ করে, কারণ এতটুকু অবধি বারবার সুযোগ আছে, তারা বেড়ে যায়। 10 ডিগ্রিতে এটা চেঞ্জ হয়ে যায়। মাইকেলিস কনস্ট্যান্ট, Michaelis maintained constant Km is a mathematical derivative, Michaelis constant or constant which indicate the substrate concentration at which, important definition, the chemical reaction catalyzed by enzyme attain half maximum velocity, এটাকে বলা হয় Vmax by 2, half maximum velocity Vmax by 2. This is a constant number for an enzyme. This is a constant was given by L. Michaelis and M. Maintain and Michaelis এই দুটো constant দিয়েছিলেন। So this constant and this is ultimately Km indicates affinity of enzyme to the substrate. এই Km এর পরিমাণটা, মানটা, Km এর একটা ভ্যালু হয়, সেই Km এর ভ্যালু যদি কম থাকে সাবস্ট্রেটের অ্যাফিনিটি কম হবে, Km এর ভ্যালু যদি বেশি থাকে তো সাবস্ট্রেটের প্রতি অ্যাফিনিটি বেশি হবে। কারণ ছোট এতটুকু Km আছে, সে এর ডাবল করে দাও আর এতটুকু পর্যন্ত তার পাওয়ার, তাহলে একটা Km হাফ কনস্ট্যান্ট নাম্বারকে দেখে সে কতটুকু অবধি বাড়তে পারে এতটুকু। এবার আগেই যদি Km এতটা হয়ে থাকে, এতটা আগেরটা ছোট বলেছেন, এতটা Km ভ্যালু দেওয়া আছে, তাহলে ওর বেড়ে যাওয়ার ক্ষমতা আরো এতটা, ইকুয়াল এখান থেকে নিয়ে এতটা, তাহলে এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত তার রিয়াকশন ক্যাপাসিটি থাকবে। সো মাইকেলিস কনস্ট্যান্টের ভ্যালু দেখে সেই এনজাইমটার পাওয়ার, সে কতগুলো সাবস্ট্রেটকে সে কনভার্ট করতে পারবে, সেটা আমরা জানতে বা বলতে পারবো। এই হলো আমাদের বায়োমলিকুলের কনসলিডেটেড ওয়েতে ফুল চ্যাপ্টারটাকে বলে দিলাম, কিছু এক্সট্রা ইনফরমেশন দিলাম, যে ইনফরমেশন আগের যে ক্লাসগুলো
এই ক্লাসটাকে কনসলিডেট করাতে আমার মনে হয় বায়োমলিকুল এই চ্যাপ্টারগুলো একটু কমপ্লেক্স বলে আমি এগুলোকে একটু ডিটেলে করালাম, তার জন্য বেশ কয়েকটা ক্লাস করতে হলো। তাই তোমরা মনে রেখো যে এই ক্লাসটায় কোশ্চেন কি আসবে না আসবে জানি না। ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যান্ড লার্ন বায়োলজি, সো ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট দিস বায়োমলিকুল চ্যাপ্টার। এরপর এই চ্যাপ্টার থেকেই অল্প অল্প মেটেরিয়াল নিয়ে নিয়ে আমি বাকি সমস্ত যে হায়ার নলেজ, যারা শুধু তো বায়োলজি হায়ার সেকেন্ডারি অবধি অনেকেই পড়বে না, এর থেকেও বেশি পড়বে, হায়ার নলেজে যখন যাবে তখন সেই ইনফরমেশনগুলো গ্যাদার করতে সহায়তা হবে। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ক্লাস করবে, টাটা বাই বাই।